ওকে, সবাই তোমাদের লেকচার কপি বের করে ফেলো। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, সুপারপজিশন। ওকে, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের এই টপিকটা সুপারপজিশন নামও বলা হয়, অনেক সময় এই টার্মটাকে ইন্টারফিয়ারেন্সও বলে। ঠিক আছে, আমরা দোনোটা টার্মে ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। তো কি কি জিনিস? সুপারপজিশন or interference। এখন সুপারপজিশন ওয়ার্ডটা কিসে থেকে আসছে মাহিন? সুপারপজিশন ওয়ার্ডটা কিসে থেকে আসছে? সুপারপোজ থেকে। কোনো কিছু সুপারপোজ করা মানে কি বুঝে নাই? আচ্ছা, এখানে আমাদের সুপারপোজ মানে কি কেউ বলতে পারবা? এক্স্যাক্টলি, যে দুইটা জিনিস একই জায়গায়, মাল্টিপল জায়গায় না, দুইটা জিনিস একই জায়গায় যদি এক্সিস্ট করে, যে একটার উপর যদি আরেকটা কিছু প্লেস করো। ঠিক আছে, হ্যাঁ বসো তাড়াতাড়ি। ও আচ্ছা, আফিফ আসছো? বসে যাও, যেখানে জায়গা পাও বসে যাও। আগে আগে ব্যাক রেখে গেলে কেমিস্ট্রি ক্লাস শেষে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, যে কথাটা বলতেছিলাম যে সুপারপোজ করা মানে কি, when you place something on top of something। ওকে, সো এখন সুপারপজিশন অফ ওয়েভস, যে দুইটা ওয়েভ যদি কি করে, একটা আরেকটার সাথে মিট করে, যে ইফ টু ওয়েভস এক্সিস্ট ইন দ্য সেম প্লেস, তো তখন কি হবে? তারা দুইজন বলবো যে দে আর ইন্টারফিয়ারিং উইথ ইচ আদার অর দে আর সুপারপোজিং উইথ ইচ আদার। ঠিক আছে, সো এখন আমাদের একদম বাচ্চাকাল থেকে রেজাল্টেন্ট ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স নিয়ে পড়ালেখা করে আসছিলাম, তাই না? তো রেজাল্টেন্ট ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স এর এসবের কাহিনী কেমন ছিল? যে উই হ্যাড অ্যান অবজেক্ট, এমন একটা অবজেক্ট, তো তার উপরে যদি জাস্ট একটা ফোর্স থাকতো লাইক 5 নিউটন ফোর্স, তো তাহলে কি হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দিস অবজেক্ট? মুবাশিরা 5 নিউটন টুয়ার্ডস রাইট, তাই না? এখন একটা ওয়েভ যদি থাকে, তো তাহলে সে যেরকম বিহেভিয়ার শো করতেছে ওইটাই হলো কি রেজাল্টেন্ট ওয়েভ or the resultant wave in that specific region যেখানে ওয়েভটা এক্সিস্ট করে। ওকে, এখন what if there was not only one force? যদি একের বেশি ফোর্স থাকে তখন কি হয়? যে এইদিকে 5 নিউটন আছে, এখানে আছে কত? 2 নিউটন। তো তাহলে এখানে কি একই সাথে একটা অবজেক্টের উপরে কয়টা ফোর্স কাজ করতেছে? দুইটা। তো তাহলে এই দুইটা মিলে আমাদের কি হবে? রেজাল্টেন্ট একটা ফোর্সের ভ্যালু পাবো। তো এখানের মধ্যে রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে? 3 নিউটন টুয়ার্ডস রাইট। ওরকম সেম ওয়েতে যদি একটা স্পেসে জাস্ট একটা ওয়েভ না থাকে, যদি মোর দ্যান ওয়ান ওয়েভ থাকে, ঠিক আছে, যদি দুইটা ওয়েভ থাকে, তো তখন তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত হবে? সাপোজ এখানে যদি মধ্যে যদি একটু গ্রিড নিয়ে আসি, দেন ওয়েভ আঁকি, তো তাহলে আরো বুঝবা। সো এই গ্রিডের মধ্যে যদি ড্র করি, কেমন জিনিস? So suppose this is
হ্যাঁ ক্লাস এটা 6:15 এরকম কেন এখানে তো আমার এরপরে আবার ক্লাস এখানে পুরা 8:30 পর্যন্ত ক্লাস এই রুমে ওকে সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি সাপোজ আমি একটা ওয়েভ এখানের মধ্যে যদি ড্র করি ওয়ালাইকুম আসসালাম তাড়াতাড়ি আসো So suppose this is wave number 1 white color দিয়ে যে ওয়েভটা ড্র করলাম এইটা তো এখন y axis এ হলো আমাদের ডিসপ্লেসমেন্ট তো এখন এটা হলো একটা ওয়েভ ওকে তো জাস্ট যখন নাকি একটা ওয়েভ আছে ঠিক আছে জাস্ট যখন নাকি একটা ওয়েভ এই স্পেসের মধ্যে এক্সিস্ট করতেছে তো তাহলে তার অ্যামপ্লিটিউড কত হবে যে আমি বললাম যে এই স্পেসিফিক টাইমে আর আমি অ্যাঙ্গেল দিয়ে যদি বলি টাইম দিয়ে বলি ফার্স্টে অ্যাঙ্গেল ফেজ নিয়ে একটু পরে আমরা ডিসকাশন শুরু করব তো সাপোজ এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড এমন সরি আচ্ছা তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি যে আমি বললাম যে what is the displacement of the wave at time 1 second তো তখন ডিসপ্লেসমেন্টটা কত মুবাশিরা 2 মিটার তাই না আচ্ছা ডিসপ্লেসমেন্টের ইউনিট দেই নাই ওকে সো এখন the displacement of the wave at time 1 second is কত 2 মিটার ওকে এটা যখন নাকি জাস্ট একটা সিঙ্গেল ওয়েভ ছিল তখন what if এখানের মধ্যে আরেকটা ওয়েভও এক্সিস্ট করতেছে কেমন এইটা আরেকটা ওয়েভ যে গ্রিন কালার দিয়ে আমি কি করলাম সেকেন্ড আরেকটা ওয়েভ ক্রিয়েট করছি অলরাইট এখন আমি যদি বলি যে টাইম 1 সেকেন্ডের সময় যে এই হলো টাইম 1 সেকেন্ড ঠিক আছে তো টাইম 1 সেকেন্ডের সময় এখানে কয়টা ওয়েভ এক্সিস্ট করতেছে জাস্ট একটা ওয়েভ কয়টা টোটাল ওয়েভ এক্সিস্ট করতেছে এই স্পেসের মধ্যে দুইটা তাই না আফিফ সো এখন এই দুইটা ওয়েভের মধ্যে হোয়াইট কালার ওয়েভটার তুমি ডিসপ্লেসমেন্ট বলো কত হোয়াইট কালার ওয়েভটার ডিসপ্লেসমেন্ট কত 2 মিটার না যে 1 সেকেন্ডের সময় হোয়াইট কালার ওয়েভটার ডিসপ্লেসমেন্ট হলো 2 মিটার হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য গ্রিন ওয়েভ ঋষিতা -1 তাই না যে গ্রিন কালার ওয়েভটার ডিসপ্লেসমেন্ট কত -1 তো তাহলে আমি যদি বলি যে রেজাল্টেন্ট যে ওয়েভটা ক্রিয়েট হবে যে দুইটা ওয়েভ যদি একই সাথে এক্সিস্ট করে তো তার মানে দে উইল কম্বাইন উইথ ইচ আদার তো দুইটা কম্বাইন করে একটা রেজাল্টেন্ট ওয়েভ ক্রিয়েট করবে তো রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত হবে ওই স্পেসিফিক টাইমে ডিসপ্লেসমেন্ট হবে +2 প্লাস -1 তো তাহলে কত আসবে +1 তো তার মানে রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত হবে +1 মিটার অলরাইট সো এইভাবে করে আমাদের সুপারপজিশনের ব্যাপারটা কাজ করে এটাকে ল অফ সুপারপজিশন বলা হয় ঠিক আছে এটা আমরা প্রত্যেকটা একটা একটা করে ড্র করে করে দেখবো আসলে কি হচ্ছে ওরকম সেম ওয়েতে আমি যদি ওয়েভটাকে একটু চেঞ্জ করে দেই সাপোজ গ্রিন ওয়েভটাকে তাকে তো অপোজিট ডিরেকশনে রাখছিলাম হোয়াট ইফ উই ডিড সামথিং লাইক দিস যে এই যে ফোর্সটা তো এখানে অপোজিট ডিরেকশনে ছিল দেখে কি করছি মাইনাস করছিলাম দুইটা ফোর্স কি একই ডিরেকশনে থাকতে পারে না মুবাশিরা তো তাহলে এই towards right 5 newton force and also another force is towards right কত 2 newton তো তাহলে what is the resultant force on the object 7 newton ওরকম সেম ওয়েতে যদি এমন হয় কি হয় এই গ্রিন কালার ওয়েভ এন্ড হোয়াইট কালার ওয়েভ সেম প্যাটার্নে এখন যদি 1 সেকেন্ডের সময় আমি বলি যে 1 সেকেন্ডের সময় what will be the resultant displacement of the two waves ঠিক আছে দুইটা ওয়েভ মিলে যে একটা রেজাল্টেন্ট ওয়েভ ক্রিয়েট করবে ওই রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত হবে এটা কি হবে হোয়াইট কালারটার জন্য +2 আর গ্রিন কালারটার জন্য কত +1 সো তাহলে দুইটা মিলে রেজাল্টেন্ট কত হয় 3 মিটার সো তাহলে আমাদের অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ওয়েভটা যদি আমি ড্র করি রেজাল্টেন্ট ওয়েভটা আসলে এমন হবে কি হবে
জিরোর সময় বলো তো কত? জিরো দোনোটাই আছে, 0 প্লাস 0 কত হবে? 0। তো রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট at টাইম t ইকুয়াল টু 0 কত? তাজওয়ান 0। 1 সেকেন্ডের সময় কত? 2 প্লাস 1 মানে কত? পজিটিভ 3। 2 সেকেন্ডের সময় দোনোটাই আবার কত? 0। 3 সেকেন্ডের সময় নেগেটিভ 1 নেগেটিভ 2, তো তার মানে কত হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট হবে নেগেটিভ 3। 4 সেকেন্ডের সময় আবার 0। 5 সেকেন্ডের সময় পজিটিভ 2 পজিটিভ 1, তো আবার 3 0 নেগেটিভ 3 0 পজিটিভ 3 0। তো তাহলে এই যে এই ওয়েভটা ড্র করলাম, এইটা কি হবে? দিস ইজ দ্য রেজাল্টেন্ট ওয়েভ। তো এখন এটা কাকে জিজ্ঞাসা করা যায়? এটা একদম ইজি একটা জিনিস। মুতাসিম বলো যে এই রেজাল্টেন্ট ওয়েভটা, এই যে দুইটা ওয়েভ কম্বাইন করে তো রেজাল্টেন্ট ওয়েভ ক্রিয়েট করছে, তো এখন এই রেজাল্টেন্ট ওয়েভটার অ্যামপ্লিটিউড বাড়ছে নাকি কমছে? দুইটা কম্বাইন হয়ে অ্যামপ্লিটিউডটাকে বাড়ায় দিছে না? তো এমন টাইপের সুপারপজিশনকে বা এমন টাইপের ইন্টারফিয়ারেন্সকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। যখন দুইটা, আচ্ছা আজান দিচ্ছে, আচ্ছা দাঁড়াও একটু আজান পর্যন্ত ওয়েট করি। দুইটা ওয়েভ, এই যে তুমি কথা বলতেছো আমি কথা বলতেছি, আমাদের তো ভয়েসের আসলে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হলেও কম্বাইন হয়, এমন হবে না এমন না, ঠিক আছে? এরকম অনেকগুলো এরকম জায়গা পাবা যেখানে মধ্যে কি তোমার দুইটা ওয়েভ কম্বাইন হয়ে কিছু কিছু জায়গায় তারা এই কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সটা করবে, কিছু কিছু জায়গায় ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করবে। এগুলো আসবো আমরা বলতে। ওকে, তো এখন সবাই একটু আবার সামনে খেয়াল করো। ফার্স্ট অফ অল যে কথাটা বলতেছিলাম যে এই যে দুইটা ওয়েভ, হোয়াইট কালার ওয়েভ আর গ্রিন কালার ওয়েভ, এরা হলো কি অরিজিনাল ওয়েভ ছিল। আর অরেঞ্জ কালার দিয়ে যে ওয়েভটা ড্র করছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সে নিজে কোনো ওয়েভ না, সে কি হয়েছে দুইটা ওয়েভের কম্বিনেশনে ক্রিয়েট হয়েছে। সো এটা কি বলবো আমরা? রেজাল্টেন্ট ওয়েভ, ঠিক আছে? তো এখন মুতাসিমকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছিলাম যে এই দুইটা ওয়েভ মিলে রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট কি বাড়ছে নাকি কমছে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কি অ্যান্সার আসছে? ইনক্রিজ করছে। তো তার মানে এই টাইপ অফ ইন্টারফিয়ারেন্স কে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে? তো তাহলে একটু আগে যেমন একটা দেখাইছিলাম ওটা কি হবে? কনস্ট্রাকটিভ এর উল্টা কি?
ডিস্ট্রাকটিভ। সো তাহলে এই দুই টাইপের ইন্টারফিয়ারেন্স এক্সিস্ট করে। কি কি? দুইটা ওয়েভ মিলে যদি রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউড বাড়ায় দেয় তো তার মানে ওটাকে বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। যদি দুইটা ওয়েভ মিলে তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটাকে কমায় দেয় তো তাহলে তাকে আমরা কি বলবো? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কখন কনস্ট্রাকটিভ হবে কখন ডিস্ট্রাকটিভ হবে এইটা ডিপেন্ড করবে কিসের উপর? ফেজ। এই যে তোমাদেরকে ফেজ নিয়ে যে বলে আসছিলাম, এই ফেজ জিনিসটার উপরেই বলতে গেলে পুরা এই সুপারপোজিশন কনসেপ্টটা সেন্টার করা। তো ফেজ ডিফারেন্স আর ফেজ জিনিসগুলা কি কি ওই ব্যাপারগুলোতে এখন আমরা দেখবো আস্তে আস্তে। তো এখন তোমরা যারা নাকি ওই রেকর্ডেড ভিডিও যেটা দিছিলাম ওটা দেখছো, ওখানের মধ্যে কিন্তু ফেজ নিয়ে ডিসকাশন ছিল। কেমন জিনিস? যে আমরা মনে করো সাইন থিটার যদি একটা ওয়েভ ড্র করি এখানে, ফার্স্টে দেখি তোমরা কি ডেসমোস অ্যাপটাকেও ইউজ করো বা ওয়েবসাইটটাকেও চিনো? তো ডেসমোসের ওখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর গ্রাফ বানানো যায়, বুঝছো? তো ওগুলা যে ডেসমোসের কতগুলি গ্রাফ আমরা দেখবো আজকে। ডেসমোসের এইসব অনেকগুলি গ্রাফ ক্রিয়েট করে, এই যে সলিড কালার যেই লাইনটা দেখা যাচ্ছে এটা কি? এটা হলো আমাদের রেজাল্টেন্ট ওয়েভটা। ব্লু কালার আর রেড কালার এগুলো হলো আমাদের অরিজিনাল ওয়েভ। তো এটা একটা স্ট্যান্ডিং ওয়েভের একটা এক্সাম্পল, এইসব আমরা আসবো। এটা আসলে যারা নাকি অনলাইনে আছে তারা দেখতে পারতেছে না, পরে দেখাইতেছি। এটা কাজ করি। সো যেটা দেখতেছিলাম ওখানে আমরা ব্যাক যাই। তো কি ব্যাপার যে লেটস ড্র আ গ্রাফ। সাইন থিটার গ্রাফ যদি আমরা ড্র করি তো এখন 0, 45, 90, 135, 180, 225, 270, 315, 360, 405, 450 এরকম। তো এখন সাইন থিটার গ্রাফ যদি ড্র করি, সাইন 0 এর ভ্যালু কত? 0 নাকি? সাইন 90 এর ভ্যালু কত? 1। সাইন 180 এর ভ্যালু হলো আবার 0। সাইন 270 এর ভ্যালু কত? -1। সাইন 360 আবার 0। সাইন 450 আবার +1। তেমন ভাবে আমাদের সাইন ওয়েভটা হয়। তো এটা যদি আমরা দেখি, সরি, তো এই যে এখানের মধ্যে খেয়াল করো যে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে এখন গ্রাফটা ড্র করলাম কেন? বিকজ আমাদের ফেজের কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন একটা ওয়েভের ফেজ বলতে আসলে কি বোঝায়? একটা ওয়েভের ফেজ বলতে তার লোকেশন রিলেটেড সে আমাদেরকে একটা আইডিয়া দেয়, বুঝছো? যে একটা ওয়েভের ফেজ ভ্যালু এত, এর মানে হলো সে এত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, বুঝছো? যে একটা ওয়েভের ফেজ এত মানে কি? যে একটা ওয়েভের টোটাল ফেজ হলো আমাদের কিন্তু একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা কমপ্লিট ওয়েভ হয়ে যায় না? যে সে ইনিশিয়ালি যেই পজিশনে ছিল 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সে যেই পজিশনে থাকে, সে একটা কমপ্লিট ওয়েভ হইতে কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগে? 360 ডিগ্রি। সো তাহলে ওই একটা কমপ্লিট সার্কেল কভার করতে বা একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পর কিন্তু আবার সেম জিনিসটাই কি হতে থাকবে? রিপিট হইতে থাকবে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন খেয়াল করো, যে তোমার ফেজ অ্যাঙ্গেল যখন নাকি 0, ঠিক আছে? ফেজ অ্যাঙ্গেল যখন নাকি 0 তো তখন ওয়েভটা কতটুকু ডিসপ্লেসমেন্টে আছে? যে আমাদের কোন কারো যদি কোন একটা পজিশন বুঝাইতে চাই, যে গ্রাফে আমরা কোন একটা সার্টেন লোকেশন বলতে চাই, তো লোকেশনটা এক্স্যাক্টলি কোন পয়েন্টটা হবে এটার জন্য আমাদের কয়টা কোঅর্ডিনেট লাগে? একটা 2D গ্রাফের মধ্যে দুইটা কোঅর্ডিনেট। যে আমরা যদি জাস্ট বলি যে সে x = 3 কোঅর্ডিনেটে আছে, তো এখন x = 3 তো y অ্যাক্সিস
যে প্যারালাল টু দা ওয়াই অ্যাক্সিস যে কোনো ভ্যালু হইতে পারে, নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি। আমরা তো এক্স্যাক্টলি বলতে পারবো না সে কোথায় আছে, আমরা বলতে পারবো কি x ইকুয়াল টু 3 লাইন বরাবর যে কোনো একটা পয়েন্টে ওই অবজেক্টটা এক্সিস্ট করতে পারে। তো কোন একটা অবজেক্টের পজিশন বোঝানোর জন্য কি করতে হবে, তোমার দুইটা ইনফরমেশন জানা লাগবে। তো এরকম সেম ওয়েতে যে একটা ওয়েভের তোমাকে আমি বললাম যে একটা ওয়েভের অ্যামপ্লিটিউড হলো 1, যে এই সাইন ওয়েভটা যে ড্র করলাম ব্লু কালার দিয়ে, তো বললাম যে অবজেক্টটা যেই পজিশনে আছে ওই অবজেক্টের অ্যামপ্লিটিউডটা হলো পজিটিভ 1। এখন পজিটিভ 1 বললেই কি আমরা বের করতে পারবো? পজিটিভ 1 তো এইখানে আছে, এইখানে আছে, যদি আরো কন্টিনিউ করে আরো ফার্দার কতগুলি অ্যাঙ্গেলে আমরা কি পাবো? পজিটিভ 1 ডিসপ্লেসমেন্ট পাবো না? তো তাহলে কোন একটা ওয়েভের স্পেসিফিক পজিশন যদি আমরা বুঝতে চাই, তো তখন আমাদের কি করতে পারতে হবে, সে কতটুকু অ্যাঙ্গেল কভার করছে এন্ড ওই অ্যাঙ্গেল কভার করার পর তার পজিশনটা কোথায় আছে ওই রিলেটেড আমরা কি পাবো, একটা ইনফরমেশন পাবো। তো এখন আমি যদি বলি যে ওয়েভটা 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সময় তার ডিসপ্লেসমেন্ট কত হবে, এটা কি আমরা গ্রাফ থেকে বের করে ফেলতে পারবো না আজিজুল? তো তাহলে এইটা হলো আমাদের মেইন কাজ, যে কোন একটা ওয়েভের ফেজ অ্যাঙ্গেল জানলে পরে আমরা বুঝতে পারবো ওয়েভটা কতটুকু জায়গা কভার করছে বা কতটুকু অ্যাঙ্গেল কভার করছে। তো তার পজিশনটা বুঝাতে আমাদেরকে কি করে, হেল্প করে। এটা আমরা একটু পরে স্টুডেন্ট বুকেও যাব, ওখানে মধ্যে থেকেও দেখবো। এই ফেজের ব্যাপারটা বুঝাটা আমাদের জন্য অনেক দরকার। এন্ড ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রি, এসব কনভার্সন তো তোমরা পারো, একদম বাচ্চাদের ক্যালকুলেশন নাকি রাফাত? ওকে, সো এখন যদি আমরা একটু স্টুডেন্ট বুকে যাই, ফার্স্ট একটু ডায়াগ্রামটা দেখে নেই, তো তাহলে পরে আইডিয়াটা ক্লিয়ার হবে। আচ্ছা, তোমাদের কি বলে সানডে টিউসডে থার্সডে এই ক্লাসের আগে তো যারা এখানে কেমিস্ট্রি করো তোমাদের কেমিস্ট্রি থাকে, আর কি বলে স্যাটারডে মানডে ওয়েডনেসডে তোমরা কখন ফ্রি, যে ক্লাস নাই এমন কোন টাইম আছে? কি সারাদিন ক্লাস? 3টা থেকে 4টা বায়ো, রাত 8টার পর তো এটা বেশি পর। সকালে আচ্ছা, তো এখন আমাদের একটা কাজ যেটা করা লাগবে, বুকলেট সলভিংটা ক্লাস টাইম বাদে টাইমে ফেলা লাগবে, ঠিক আছে? বুকলেট সলভিং এর জন্য আমাদের সিলেবাসটা অ্যাকচুয়ালি অনেকটা আগে গেছিলাম, এর জন্য এখন সমস্যা হচ্ছে না, বাট আমাদের বুকলেট সলভিং ক্লাসটা আমরা লেকচার ক্লাস ছাড়া অন্য একটা টাইমে দিব, ঠিক আছে? তো এখন তোমাদের স্যাটারডেতে তোমাদের রুটিন কি নরমালি? 4টার আগে কি থাকে ওয়াসিউর? তোমাদেরকে বিকাল 4টার আগে কি থাকে? কেমিস্ট্রি কয়টায়? 3টা থেকে, আচ্ছা 3:30 থেকে কেম। এর আগে তোমাদের স্যাটারডেতে কি বলে 2টা থেকে কি ক্লাস থাকে? হ্যাঁ, চেক করতেছো। বাকিদের P3 কয়টায়? এটা আসলে বিশাল প্যারা। ওকে, তাজওয়ারের আবার ক্লাস আছে। ওকে, তো তাহলে কি করা যায়, দাঁড়াও। কি তো তাহলে পরে যদি আমরা ইয়ে করি, কি বলে 1টা থেকে বা 2টা থেকে যদি ক্লাস দেই, তখন কি কারো ক্লাস হয়? মুবাশিরা ক্লাস থাকে? হ্যাঁ, কি কয়টায়?
মানডে এন্ড ওয়েডনেসডে এই দুই দিনে কি সেম রুটিন স্যাটারডের মতো নাকি? স্যাটারডের মতো সেম রুটিন মানডে আর ওয়েডনেসডে? রুটিন জানো না তোমরা? গতকালকে তো ওয়েডনেসডে গেল। ওকে, সো টাইম যদি আমরা বলি সবার সন্ধ্যাবেলা কখন থাকে? 8টার আগে আগে কি আছে? হয়তো কোনটা? আচ্ছা, সন্ধ্যায় কয়টা শেষ? 6 to 8 ক্লাস, এরপর ফ্রি। 5:30 to 7:30 ওকে। ফারহান আবার এটাতে ঢুকছে। আচ্ছা, তো এখন আসলে এই দুইটা দিনে আমাদের আচ্ছা এই দুইটা দিনে আসলে আমাদের দুইটা বুকলেট সলভিং ক্লাস দেওয়া লাগবে, একটা ইউনিট 1 আর একটা ইউনিট 2 এর। সকালে কয়টা বাজে পারবা? 10টায়? হ্যাঁ, ঘুমের এখন সময় নাই বলো। তো 10 to 12 আমি রুমের অ্যাভেলেবিলিটি দেখে এই জিনিসটা কনফার্ম করব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা সবাই একটু এখানে খেয়াল করো যে এই ক্লাসগুলা বেসিক্যালি আমি নিজে প্রেজেন্ট থাকবো, এর জন্য তোমাদেরকে বলতেছি যে এই টাইমগুলোতে আমরা ফিক্স করতে, আর নাইলে অন্য টাইম তো তোমরা যে যখন ফ্রি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ডাক দিলে ওরা সবাই আসতে পারতো, ওটা কোনো সমস্যা না। বাট আমি স্পেসিফিক্যালি এই টাইমে প্রেজেন্ট থাকবো বিকজ আমার এইগুলা টাইমে আর কোনো কাজ থাকবে না আর কি, যে স্যাটারডে মানডে ওয়েডনেসডে এই টাইমগুলোতে আমার কোনো ক্লাস নাই। হ্যাঁ, অফলাইন, যে ইহাবে এসে সুন্দর মতো নিজের বুকলেটটা নিয়ে আসবা, আমি থাকবো, অন্যরাও থাকবে, বাট তোমাদের যেন সবার প্রবলেম গুলো সলভ করে নিতে পারে। একদম এক্স্যাক্টলি 10টাতেই এসে তোমার প্রবলেম দেখাইতে হবে এমন না, ঘুম থেকে উঠলে দেরি হলে 11টা বাজে আসবা, বাট 11টা থেকে এই 10টা থেকে 12টার মধ্যে এসে বুকলেটের ক্লাসগুলি করে ফেলতে হবে, সো দ্যাট আমাদের সিলেবাসটা তাড়াতাড়ি আগে যায়, লেকচার ক্লাসগুলি যেন আমাদের ওয়েস্ট না হয়। বুঝতে পারছো যে এই ডিসেম্বর মান্থটা অনেক বেশি নিজের পরীক্ষার জন্য বলো প্লাস এই বন্ধগুলোর জন্য বলো অনেকগুলো ক্লাস মিস গেছে, বুঝছো? না না, মানডে এন্ড ওয়েডনেসডে। তো এটা আমি রুমের অ্যাভেলেবিলিটি দেখে দিই, ইহাবের আবার সকালবেলা জুনিয়র সেকশনে ক্লাস হয়, তো রুম কেমন কি থাকতো এটা দেখে আমি কনফার্ম করব আজকে রাতে, ঠিক আছে? হ্যাঁ, না 2 দিন, মানডে এন্ড ওয়েডনেসডে থাকবে। ওকে, তো এখন সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, আমরা স্টুডেন্ট বুক থেকে ফেজের ব্যাপারে যে জিনিসটা দেখবো, এই যে এখানের মধ্যে দেখো এই দুইটা জিনিস একদম ইন্টার রিলেটেড, যে ফেজ এন্ড সুপারপজিশন, যে কখন কনস্ট্রাকটিভ হবে কখন ডিস্ট্রাকটিভ হবে এটা ডিপেন্ডই করে ফেজের ডিফারেন্স বা ফেজের রিলেশনশিপ কেমন দুইটা ওয়েভের মধ্যে। সো লেটস সি, তো এই জিনিসটা একটু মুছে দেই, এটা আগের ব্যাচের জন্য আঁকা হয়েছিল। এখন তোমাদের পরীক্ষা কাছাকাছি চলে আসছে, তো এখন আসলে ঘুমের টাইমটা আমাদের না দিয়ে, যে আমারও তো নিজেরও তো সকালে উঠা লাগতেছে, তাই না আফিফ? তো এরকম ঘুমের টাইমটাকে একটু ইম্পর্টেন্সটা কম দিয়ে ফার্স্ট অফ অল আমাদের পড়ালেখাটা ঠিক করে করা লাগবে। ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। ওকে, তো এখন ফেজ কি বলতেছে দেখো, all points in a wave will be at some position through their cycle of oscillation, যে তাদের সাইকেল অফ অসিলেশনটা মানে কি 360 ডিগ্রি, ঠিক আছে? এই সাইকেলের মধ্যে সে যে কোনো একটা পজিশনে কি করবে, এক্সিস্ট করবে। তো সে তার সাইকেলের কোন স্পেসিফিক পয়েন্টে এক্সিস্ট করতেছে এই ইনফরমেশনটা আমরা কিসে থেকে পাবো রাফিন? ফ্রম দা ইনফরমেশন অফ ফেজ। যে যদি আমি বলি যে 49 ডিগ্রি অ্যাঙ্গেল ফেজ সে কভার করছে, সো তার মানে কি তার পজিশনটা স্পেসিফিক্যালি কোথাও, এটা আমরা 49 ডিগ্রির বরাবর ডিসপ্লেসমেন্ট কত হয় ওই পজিশনটা খুঁজে বের করতে পারবো।
কয়েকটা ফেস পজিশনের নাম স্পেশাল নাম দেওয়া আছে, যেমন কি আচ্ছা কয়েকটা ফেস পজিশনের নাম দেওয়া আছে, যেমন 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে ফেস পজিশনের এটাকে আমরা নাম কি দিছি, ক্রেস্ট। ওরকম স্পেসিফিক্যালি 270 ডিগ্রিতে এই ফেস পজিশনের, এই 270 ডিগ্রি ফেস পজিশনে ওয়েভের পজিশনের একটা স্পেশাল নাম আছে, কি নাম, ট্রাফ। কিন্তু প্রত্যেকটা পজিশনের জন্য যদি আমরা এরকম স্পেশাল নাম দিতাম তো একদম পুরো চাইনিজ অ্যালফাবেটের মতো ওই নাম মুখস্থ রাখতে রাখতে আমাদের আর পড়া শেষ হইতো না। তো এর জন্য বাকি সব অ্যাঙ্গেল গুলাকে, বাকি সবগুলো পজিশন গুলাকে আমরা কি করব, নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব, যে এত ফেজে ওয়েভ পজিশন, এত ফেজের ওয়েভ পজিশন, এমন টাইপের ব্যাপার। বলো ফেজ লেন্থ মানে কি বলবো, ফেজ লেন্থ এন্ড পাথ ডিফারেন্স এইসব জিনিসগুলোর কাজ আছে, বলতেছি একটু পরে। ফার্স্টে ফেজের ব্যাপারটা দেখে নেই কি বলতেছে, না খেয়াল করো যে একটা ওয়েভ তার অসিলেশনের কোন পজিশনে আছে এই জিনিসটা আমরা তার ফেজের ইনফরমেশন থেকে বুঝতে পারি। তো কি বলতেছে, some of these positions in the cycle have their own names, যেমন peak or crest বা trough এরকম। দেন কম্প্রেসিভ ওয়েভ যেসব কি লংগিটিউডিনাল ওয়েভ, ওগুলাতে কি কম্প্রেশন, রেয়ারফ্যাকশনস, এই সবগুলা পজিশন আলাদা আলাদা নাম বেয়ার করে, যে কম্প্রেশনস আর রেয়ারফ্যাকশন এমন। কিন্তু রিমেইনিং পয়েন্ট গুলার নাম দিচ্ছি না, বাট এর মানে এই না যে তারা ইম্পর্টেন্ট না। তো কি বলতেছে দেখো, the remaining points through a cycle are important but there are too many to give them all names। এর জন্য কি করা হয়, we describe any position through a cycle by a number referred to as the phase। তো তার মানে ওয়েভের পজিশনটা এক্স্যাক্টলি কোথায় আছে এটা আমরা বোঝার জন্য কি করি, ওরকম একটা নাম্বার দিয়ে রেফার করি, যে এই নাম্বারটার নামে কি ফেজ। আর এই ফেজটা আসলে কি, ইট ইজ আ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। ওকে, তো কি বলতেছে, a complete cycle is considered to be equivalent to what, equivalent to rotating in a circle। তো তার মানে একটা সার্কেলে কমপ্লিট রোটেশন করতে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার হয়, 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তো তার মানে ফেজ কত হবে, 0 থেকে 360 এর মধ্যে, বা একটা কমপ্লিট ওয়েভের অ্যাঙ্গেল কভার হয় 360 ডিগ্রি অমন, rotating through a complete circle। So the phase position will be an angle measurement where a complete cycle is equivalent to 360 ডিগ্রি। কিন্তু আমাদের অ্যাঙ্গেলের এসআই ইউনিট ডিগ্রি না, অ্যাঙ্গেলের এসআই ইউনিট হলো রেডিয়ান। ঠিক আছে, তো তাহলে আমরা আসলে ডিগ্রিও অনেক সময় ইউজ করতে হবে, কোশ্চেনের সময় তারা ডিগ্রিতে দিয়ে দিবে, তো ডিগ্রি থেকে মাঝে মাঝে রেডিয়ানে নিতে হইতে পারে বা ডিগ্রিতেই অ্যান্সার করতে পারি, এটা ডিপেন্ড করে সিচুয়েশন ওয়াইজ। বাট এসআই ইউনিট অফ অ্যাঙ্গেল হলো আসলে রেডিয়ান। তো এইখানে দেখো তারা আসলে ফেজ পজিশন বলতে কি বুঝাইতেছে, মনে আছে তোমরা যে ট্রিগোনোমেট্রিতে এমন টাইপের ক্যালকুলেশন করতে, কি করতে, যে সাপোজ তোমার এরকম tan theta is equal to 1/3 এমন দেওয়া। তো এখন বললো যে থিটা, যে থিটা তো না x দেওয়া থাকতো, যে tan x is equal to এমন। তো এখন x 0 থেকে 360 এর মধ্যে x এর ভ্যালু কত কত হবে এরকম বের করতে বলতো না। তো কি করতা, x বের করতা tan ইনভার্স 1/3। তো এটাকে কি বলতাম, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। তো বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করার পরে যে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলটা ওরকম তুমি দেখতা যে কত কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, যে কি কি বলতাম, অল পজিটিভ, সাইন পজিটিভ, tan পজিটিভ, কস পজিটিভ, এইসব করতাম তো অমন টাইপের। তো এখানের মধ্যে সেম টাইপের কাহিনী করতেছে, কি করতেছে, এই হলো একটা কমপ্লিট সার্কেল। তো ইনিশিয়ালি এই পজিশনে আছে যেখানে তার অ্যামপ্লিটিউড কত, 0, সে কোনো অ্যাঙ্গেল কভার করে নাই, তো তার ফেজ হলো 0 এন্ড তার ডিসপ্লেসমেন্টটাও কত হয়েছে, 0। তো এই হলো 0। এখন সে এই পজিশনটায় আসছে, মনে করো সার্টেন অ্যাঙ্গেল 20 ডিগ্রি অ্যাঙ্গেল সে কভার করছে। তো 20 ডিগ্রি মানে কোথায়, এটা যদি 0 হয়, এটা 90 হয়, তো এটা 45, তো তার মানে 20 এমন কোন একটা জায়গায় হবে। তো এরকম 20 ডিগ্রি অ্যাঙ্গেলে তার পজিশনটা কি হবে, এই জায়গাটায়। তো তাহলে এই সার্কেলে সে রোটেট করতেছে, তো সার্কেলে রোটেট করতে সময় 20 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করা মানে সে এক্স্যাক্টলি কোন পজিশনে আছে, যে এক্স্যাক্টলি যে এই পজিশনে আছে এইটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে এখানে পাই। বুঝতে পারছো? তো এরকম সেম ওয়েতে সে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি কভার করে,
তো তাহলে তার পজিশনটা কোথায় আসতেছে খেয়াল করছো একদম এক্স্যাক্টলি মিলে যাচ্ছে না তো অমন ভাবে আর কি যে একটা সার্কেলে কোন একটা অবজেক্ট রোটেট করতেছে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করার পর সে কোন পজিশনে এক্সিস্ট করবে ওইটা আমরা এমন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি ডিসপ্লেসমেন্ট ভার্সেস অ্যাঙ্গেল গ্রাফে তো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি সে কভার করে থাকে তো তার মানে সে কোথায় চলে গেছে একদম পিকে চলে গেছে তো তাহলে এই পিক বরাবর এটার তো আলাদা নামই আছে ক্রেস্ট বা পিক তো এরকম 90 থেকে বেশি যদি কভার করে এখন আবার তার কি হবে আস্তে আস্তে আবার ডিসপ্লেসমেন্ট কমবে তো এই যে এমন একটা পজিশন তো এই পজিশনের জন্য এই যে অলমোস্ট 180 ডিগ্রি কভার করে ফেলছে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত তো অলমোস্ট 180 ডিগ্রি কভার করে ফেলছে তো তার পজিশনটা এমন জায়গায় এক্স্যাক্টলি 180 তে ফেরত আসার পর তার আবার ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেছে জিরো যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ডিসপ্লেসমেন্ট মাপতেছি তো তো সে আবার নেগেটিভ এক্স অ্যাক্সিসে মিট করছে তো আমরা কি বলতাম এট এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু কত 0 সো তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসে আমাদের ডিসপ্লেসমেন্টটা আবার কত হবে 0 হবে কিন্তু সে কিন্তু 0 ডিগ্রির পজিশন আর 180 ডিগ্রির পজিশন কিন্তু সেম না কেন বিকজ 0 ডিগ্রির পরে অ্যাঙ্গেল যখন বাড়ে তখন ডিসপ্লেসমেন্টটা কোন দিকে যায় পজিটিভ ডিরেকশনে আর 180 ডিগ্রি পজিশনের পর যখন অ্যাঙ্গেলটা ইনক্রিজ করব তখন কোথায় যাবে আজিজুল নিচে যাবে মানে নেগেটিভ ডিসপ্লেসমেন্টের দিকে যাবে কমন টাইপের ব্যাপার সো এখন এখানের মধ্যে কি যে আমরা নিচের অ্যাঙ্গেল যদি দেখি এমন একটা অ্যাঙ্গেল এই যে 0 ডিগ্রির সময় সে এমন একটা জায়গায় যায় যে 0 ডিগ্রির পরে তুমি অ্যাঙ্গেল বাড়াইলা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি এরকম বাড়াইলা তার ডিসপ্লেসমেন্টটা যাচ্ছে উপরে আর 180 ডিগ্রির পরে যখন নাকি ইনক্রিজ করবে সে তখন যাবে কোথায় নিচে যাবে তো তার মানে সেম পজিশন না এই দুইটা তো এখন 180 ডিগ্রি থেকে এরকম একটা অ্যাঙ্গেল কভার করে আসলো তো এই হলো তার পজিশনটা এমন একটা জায়গায় তো এরকম সেম ওয়েতে 270 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করলে সে কোথায় থাকবে এখন বুঝে গেছে মনোটোনাস হয়ে গেছে ব্যাপারটা যে 270 তে কি হবে একদম নেগেটিভ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট একদম সবচেয়ে নিচে দেন আবার 360 তে 0 ডিগ্রির পজিশন ওখান থেকে আবার রিপিট ঠিক আছে তো এই হলো আমাদের বেসিক্যালি ফেজের আইডিয়া যে একটা ওয়েভ তার সাইকেলের কোন স্পেসিফিক পজিশনে আছে এটা বোঝার জন্য কি করা হয় একটা অ্যাঙ্গেল দিয়ে যে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে নাম্বারটা কি যে নাম্বারটা হলো অ্যাঙ্গেল মেজারমেন্ট যেটার নামই কি ফেজ ঠিক আছে এখন it is quite common to measure phase in alternative angle units of radian where one complete cycle is কত 2 পাই তো তার মানে 360 ডিগ্রি মানে হলো 2 পাই রেডিয়ান এটা মনে রাখলে পরেই অ্যাঙ্গেল থেকে রেডিয়ান রেডিয়ান থেকে অ্যাঙ্গেলে ইন্টারচেঞ্জ করা যাবে ইউনিট তো এখন এখানের মধ্যে তোমাদেরকে বাচ্চা ভাবতে রাখি তোমাদেরকে এরকম বুঝাই দিছে দেখো 0 ডিগ্রি মানে 0 রেডিয়ান তো তাহলে কোনো ওয়েভলেন্থ কভার করে নাই 90 ডিগ্রি মানে পাই বাই 2 রেডিয়ান ঠিক আছে তো তাহলে এখানে কতটুকু ওয়েভ কভার করছে একটা কমপ্লিট ওয়েভের হাফের হাফ মানে কত 1/4 তো তাহলে ওয়েভলেন্থ কতটুকু কভার করা হয়েছে এখানে 1/4 ওয়েভলেন্থ 180 ডিগ্রি কভার করছে এটা মানেটা কি 180 ডিগ্রি মানে হলো পাই রেডিয়ান সো 180 ডিগ্রি পাই রেডিয়ান তো হাফ অফ আ সাইকেল মানে কত ল্যামডা বাই 2 কিছু বলছো আচ্ছা সো 270 ডিগ্রি মানে কি 3 পাই বাই 2 রেডিয়ান আর কতটুকু ওয়েভলেন্থ কভার করছে 3/4 দেন 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান তো এটার জন্য কি 1 কমপ্লিট ওয়েভলেন্থ এইভাবে করে কন্টিনিউ হইতে থাকবে বুঝা গেছে সো তাহলে ফেজের ব্যাপারে আইডিয়াটা সবার ক্লিয়ার হয়েছে কি জিনিস এখন এখানে এক্সাম হিন্টের মধ্যে দেখো একটা কথা বলতেছে কি বলতেছে if a question asks for a phase value just give one answer ঠিক আছে এত রেডিয়ান বা এত অ্যাঙ্গেল যদি বেশি পাকনামি করো বলো যে আরে আমি তো অনেক ম্যাথ পারি আমি বের করছি 45 ডিগ্রি মানে হলো পাই বাই 4 রেডিয়ান ঠিক আছে তুমি বললা যে ফেজ ডিফারেন্স বা ফেজ অ্যাঙ্গেল হলো কি 45 ডিগ্রি অর পাই বাই 4 রেডিয়ান 45 ডিগ্রি পাই বাই 4 রেডিয়ান দোনোটাই ঠিক আছে you will get full marks 1 এখন তুমি 45 ডিগ্রি বললা কিন্তু পাশে দিয়ে পাকনামি করে লিখছো কি
π/2 মনে করো রেডিয়ানের কনভার্সনটা ভুলে গেছো বা ভুলে 2 লিখে ফেলছো 45 ডিগ্রি কারেক্ট π/2 ভুল মার্কস দিয়ে পাবা না ঠিক আছে তো যেটা একটা সোজা তোমাকে তো তাদেরকে স্ল্যাশ দিয়ে অপশন দিয়ে বলতে বলে নাই ঠিক আছে তো যেটা তুমি ঠিকমতো জানো ওইটা জাস্ট অ্যানসারে দিয়ে দিবা ব্যাস আচ্ছা এই মিটিং এর 1 মিনিট কম আছে নেক্সট এটা কন্টিনিউ করতেছি ওকে সো এরপর আবার সবাই সামনে দেখো যে কথাটা বলতেছিলাম যে তুমি এরকম মাল্টিপল অ্যানসার দিতে যাবে না কি বলতেছে যে ইফ ইউ ট্রাই টু এক্সপ্রেস দ্য সেম অ্যানসার ইন রেডিয়ানস এন্ড ইন ডিগ্রিজ ইউ মাস্ট গেট ইট রাইট বোথ টাইমস অর ইট ইজ মার্কড অ্যাজ রং যে একটা ঠিক লিখছো একটা ভুল লিখছো ঠান্ডা লাগে ওকে সো এখন এখানের মধ্যে যে কথাটা বলতেছিলাম যে তুমি যদি এরকম ডাবল অ্যানসার দাও তো দোনোটাতে কারেক্ট হইতে হবে যে কোনো একটা ভুল হইলেই 0 দিয়ে দিবে বুঝতে পারছো তো এর জন্য শো অফ ওদের সাথে করা না করাই ভালো আর ঠিক আছে আচ্ছা তিনটা দিবে আরো কি ঠিক আছে দিও তিনটা রাইট রাখো তাইলেই হবে ওকে সো এখন এখানের মধ্যে দেখো ওয়েভ ফ্রন্ট নিয়ে কথা বলছে ওয়েভ ফ্রন্ট নিয়ে আমরা ও লেভেলসও পড়ে আসছিলাম এ লেভেলসও এর চেয়ে তেমন ডিফারেন্ট কিছু পাবো না ওয়েভ ফ্রন্ট মানেটা কি ওয়েভ ফ্রন্ট বেসিক্যালি ইজ আ লাইন যেটা কি করে ইট কানেক্টস অল দা পয়েন্টস ইন আ ওয়েভ দ্যাট আর ইন ফেজ যে সবগুলি সেম পজিশনে থাকা পয়েন্ট গুলাকে যখন আমরা কি করব কানেক্ট করব তো ওই কানেক্টিং যে লাইনটা পাবো ওই লাইনটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট কেমন ব্যাপার সাপোজ আমাদের ওয়াটার ওয়েভ যেমন হয় তো এই হলো আমাদের ওয়াটার ওয়েভ কয়েকটা এরকম ওয়াটারের লেয়ার রাখতেছি ঠিক আছে তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে দিস পয়েন্ট দিস পয়েন্ট দিস পয়েন্ট দিস পয়েন্ট প্রত্যেকটাই কি সেম পজিশনে আছে না এই সবগুলি সেম পজিশনে থাকা পয়েন্ট গুলাকে যখন আমরা কি করব কানেক্ট করব তো এই যে লাইনটা ড্র করলাম এটার নামে কি হবে ওয়েভ ফ্রন্ট ওকে এরকম সেম ওয়েতে এইটা 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 এগুলাকে কানেক্ট করে যে লাইনটা পাবো এটাকে কি বলবো ওয়েভ ফ্রন্ট এখন তোমরা বলতে পারো কি ট্রাফেও তো হইতো ট্রাফে হইতো না ইয়েস বাট আমাদের একটা কথা আছে কেমন জিনিস দেয়ার ইজ আ কনভেনশন অফ ড্রয়িং ওয়েভ ফ্রন্টস কেমন কনভেনশন তুমি যদি একটা ওয়েভ ফ্রন্ট এঁকে ফেলো ক্রেস্ট ধরে ধরে আরেকটা ওয়েভ ফ্রন্ট তুমি ট্রাফ ধরে আঁকতে পারবা না ওইটাকেও কি করতে হবে ক্রেস্টের জিনিসটা মেইনটেইন করতে হবে ঠিক আছে বিকজ ব্যাপারটা কি দুইটা অ্যাডজাসেন্ট ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিসটেন্সের ডিফারেন্স থাকবে কি 1 ওয়েভলেন্থের সমান ব্যাপারটা কেমন তুমি ক্রেস্ট ধরে যদি ওয়েভ ফ্রন্ট আঁকো তো নেক্সট ওয়েভ ফ্রন্টটাও কি করতে হবে আরেকটা ক্রেস্ট লাইন বরাবরই ড্র করতে হবে
তাহলে যেন দুইটা ওয়েভ ফ্রন্টের মধ্যে সেপারেশন থেকে কি পাই ক্যাটরিনা, দুইটা ক্রেস্টের মধ্যে ডিসটেন্স কি হবে 1 ল্যামডা হবে না, তো তাহলে 1 ল্যামডা যেন পাই, বুঝতে পারছো? তো এখন সেম ব্যাপারটা কি করা যেত, এই সেম ব্যাপারটা আমরা ট্রাফ দিয়েও করতে পারতাম, কেমন জিনিস? ওকে, তো এখন এই ট্রাফ ধরে যদি আমরা করি, তো এই হলো সরি এই হলো একটা ওয়েভ ফ্রন্ট, এরকম সেম ওয়েতে পরেরটা আমরা কি করতে পারবো না, ক্রেস্টে ড্র করতে পারবো না, এটাও কি করতে হবে ট্রাফে ড্র করতে হবে। তো তাহলে এই হলো আরেকটা ওয়েভ ফ্রন্ট। তো এখন এই দুইটা ওয়েভ ফ্রন্টের মধ্যেও সেপারেশন থেকে আমরা কি পাবো 1 ল্যামডা। যদি ফেজে না থাকতো তো তখন অ্যাঙ্গেলে আসতো, যে যদি এমন হয়, ভালো একটা কোয়েশ্চেন করছো, লাইক এমন যদি আসে হোল ওয়েভ যদি কেটে দিই, ওকে এমন একটা আইডিয়া, যে কেমন জিনিস, এই ক্রেস্ট এই ক্রেস্ট এই ক্রেস্ট এইগুলো হলো সেম পজিশনে আছে, সো তাহলে ওয়েভ ফ্রন্টটা কি হবে এমন একটা অ্যাঙ্গেলে, এই ক্রেস্ট এই ক্রেস্ট এই ক্রেস্ট, তো এই হবে আমাদের ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? অমন হলে পরে ওয়েভ ফ্রন্ট এরকম বাঁকাতারা হয়, অমন খুবই উইয়ার্ড। কি গরম, তুমি তো ওখানে বসছো যে তোমার এসির বাতাস পাবা না, বুঝছো, আর তুমি তো নিজেই এত হট। তো এখন এখানের মধ্যে কাজটা, যে আইডিয়াটা এরকম, যে সেম ফেজ পজিশনে থাকা পয়েন্টগুলোকে কানেক্ট করে যে ওয়েভটা, যে লাইনটা ক্রিয়েট হয়। এখন ওয়েভ ফ্রন্টের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে, একটা তো বললাম যে দুইটা অ্যাডজাসেন্ট ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিসটেন্স থেকে কি পাবো ওয়েভলেন্থ পাবো, আরেকটা জিনিস কি আছে রে। রে জিনিসটা কি, রে হলো আমাদের ইমাজিনারি একটা লাইন, রে আসলে এক্সিস্ট করে না, রে হলো একটা ইমাজিনারি একটা লাইন যেটাকে আমরা কি হিসেবে ইউজ করি, টু পয়েন্ট আউট দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ওয়েভ ইজ মুভিং, ঠিক আছে? তো রে আমাদের আসলে কি করে, আর রে পাথটা কি করে, একটা ওয়েভ কোন ডিরেকশনে মুভ করতেছে ওই ডিরেকশনটা শো করে, ঠিক আছে? তো এখন ওয়েভ ফ্রন্ট আর রে এর মধ্যে রিলেশনশিপ কেমন, ওয়েভ ফ্রন্ট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য রে, দিস আর দ্য ওয়েভ ফ্রন্টস। তো এই প্রত্যেকটা ওয়েভ ফ্রন্টের মধ্যে সেপারেশন কত আজিজুল, সেম এন্ড ইকুয়াল টু সামথিং, কত ল্যামডা। এন্ড এই যে আমাদের লাইনটা ড্র করছে, হোয়াট ইজ দিস, দিস শোজ দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ওয়েভ ইজ মুভিং। সো তাহলে এটা হলো আমাদের কি রে, এই যে the waves are traveling in this direction, তো এটাকে কি বলবো রে পাথ অর রে। আর যে ব্ল্যাক কালার দিয়ে যেগুলো ড্র করলো ওগুলো কি ওয়েভ ফ্রন্ট। তো এখন রিলেশনটা কেমন, ওয়েভ ফ্রন্ট অল পয়েন্টস এট দ্য ওয়েভ পিক, যে যেখানে ফেজ অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, যে ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে থাকতে সময় পিকে থাকে না, তো এই কথাটা বলছে। তো এখন দেখো নিচে আমাদের ইম্পর্টেন্ট একটা কথা বলে দিচ্ছে, কি জিনিস, all points on each wavefront মানে black line are in the same phase position মানে 90 degree or pi by 2 radian, আর the green line shows the direction of travel and it is called a what, ray। তো এখন রিলেশনশিপটা কি, যেটা আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে, rays must be perpendicular to wavefronts, ঠিক আছে? রে এন্ড ওয়েভফ্রন্ট অলওয়েজ কি থাকে আফিফ, পারপেন্ডিকুলার থাকে, বুঝা গেছে? তো এখন এই ইনফরমেশনটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এটা এমনিতে ভিডিও দেখলে পরেও পাবা পরে। এন্ড উপরে কি লেখা, একই জিনিস, যে দা ডায়াগ্রাম শোজ ওয়েভ এমন এমন এমন, যে কথাগুলি বললাম ওই জিনিসগুলাই দেখানো আছে। সো এখন ওয়েভ সুপারপজিশন মাত্র তো আমরা নোটপ্যাডে পড়ে আসছি, তো সুপারপজিশনের ব্যাপারে এখানে কি বলতেছে, যে এই দুইটা ওয়েভ, তোমরা শিপে উঠছো কে কে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, অনেকজন, আচ্ছা। তো এখন ওই ডি পোর্শনে তো মনে হয় না কেউ গেছো এখন, জাস্ট ওই শোরের কাছাকাছি ওই কক্সবাজারের শিপ, আর ম্যাক্সিমাম কতজন কোথায় যায়,
ইন্ডিয়াতে যায়, ওই তো ওই কক্সবাজার টু সেন্ট মার্টিন ওইটা, বাট ইন্ডিয়ার ওরকম যাওয়ার মতো মনে হয় শিপ এখনো ছাড়ে না বাংলাদেশ থেকে। সো ওখানের মধ্যে ডিপ ওশনে বেসিক্যালি এমন জিনিসগুলো অনেকজন সেইলাররা ফেস করে। কেমন জিনিস তারা দেখে? তারা দেখে যে ইয়া বড় একটা ওয়েভ তাদের দিকে আসতেছে, হঠাৎ করে দেখা যায় ওয়েভটা গায়েব হয়ে গেছে। তো ওয়েভটা আসলে গায়েব হয় না, কি হয়, যে ওয়েভটা এই বিশাল একটা ওয়েভ আসতেছে, আরেকটা ওয়েভ নিচে দিয়ে কি করতেছে, একটা ট্রাফ ফর্ম করে যাচ্ছে। তো যখন নাকি ওই এত বড় একটা ক্রেস্টওয়ালা ওয়েভটা কি করতেছে, এইরকম ট্রাফওয়ালা একটা ওয়েভের সাথে মিট করবে, তো তখন তারা কি হবে, ডিস্ট্রাকটিভলি সুপারপোজ করবে না, তো তখন রেজাল্টেন্ট ওয়েভটা কি হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট অনেক কমে যাবে। তো এমন টাইপের ব্যাপারগুলি হয়। তো ওইসব জিনিসগুলো নিয়ে এখানের মধ্যে একটু বলবে, এন্ড সুপারপজিশনের ল নিয়ে কি হইতেছে একটু পরে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, সুপারপজিশন নিয়ে তারা কি বলতেছে, যে when waves meet, each wave will try to be causing a displacement according to its phase at that location, যে তার নিজের ওই ফেজ পজিশন ওয়াইজ তার ডিসপ্লেসমেন্ট সে কি করতে চাবে, কজ করতে চাবে। এখন একটা সিঙ্গেল ওয়েভ থাকলে তো হইলই, কিন্তু মোর দ্যান ওয়ান ওয়েভ যখন নাকি প্রেজেন্ট থাকবে তখন কি হবে, দুইটা ওয়েভের টোটাল ডিসপ্লেসমেন্টটাকে কনসিডারেশনে নেওয়া লাগবে। এইটাই হলো আমাদের মেইন পড়াটা। কি জিনিস, এই যে দা ওভারঅল ডিসপ্লেসমেন্ট will be the vector sum. Vector sum কেন বলছে, জাস্ট arithmetic sum আর vector sum এর মধ্যে ডিফারেন্সটা কি, এক্স্যাক্টলি ডিরেকশনটা ম্যাটার করবে। সো ডিসপ্লেসমেন্ট তো এটা তো পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে, সো ওই ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে ডিরেকশনটা কোথায় আছে, এন্ড বাকি জিনিস তো প্লাস মাইনাস তো পারা উচিত। তো বলতেছে কি, vector sum of the displacement caused by the individual waves, this is called superposition. Afterwards, each wave will continue past each other as the energy progresses in the same direction as it was originally traveling. This can be most simply illustrated if we continue just wave pulses passing each other. যে এখানের মধ্যে এই একটা পজিশন অফ ওয়েভ দেখাইলো যে এটা কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস রাইট। এই আর একটা পালস যেটা কি করতেছে, লেফটের দিকে যাচ্ছে। তো এখন কি, ওয়েভ এ টা এখানে আছে, ওয়েভ বি টা এখানে আছে, আর দে ইন দা সেম পজিশন, সেম পজিশনে নাই, তো তারা কি একজন আরেকজনের সাথে ইন্টারফেয়ার করবে, করবে না। তো তাহলে এখানে রেজাল্টেন্ট কোনো ওয়েভ নাই। ওয়েভ নাই বলতে রেজাল্টেন্ট ওয়েভটা এমন আর কি, রেজাল্টেন্ট ওয়েভটা কেমন, ওয়েভ নাই ওয়েভ নাই ওয়েভ নাই ওয়েভ নাই, এই এ যেমন আছে তেমন, দেন ওয়েভ নাই এমন একটা রিজিয়ন, বি শেষ। এই জায়গাটায় যেখানে কি হয়েছে দেখো, এই হলো এ আর এই হলো বি, তো এ আর বি পুরাপুরি কিন্তু একজন আরেকজনের সাথে এখনো মিলে নাই। কতটুকু জায়গা মিলছে, জাস্ট এই যে ড্যাশড লাইন দিয়ে দেখানো আছে না, যে এই রিজিয়নটা, এতটুকু রিজিয়ন জাস্ট কি করছে, মিট করছে, তাই না রাফিন? সো এখন এতটুকু রিজিয়ন যে মিট করছে, দিস পয়েন্ট এই যে ব্লু কালার দিয়ে যে মার্ক করলাম, এই পয়েন্টটা দে আর অ্যাকচুয়ালি ওভারল্যাপিং পুরোপুরি। তো এখন এই ওভারল্যাপিং রিজিয়নে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে, ওয়েভ এ এর জন্য এত, ওয়েভ বি এর জন্য এত। সো তাহলে এই দুটো প্লাস করলে আমরা কি পাবো, টোটাল ডিসপ্লেসমেন্টটা পাবো। সো এই হলো টোটাল ডিসপ্লেসমেন্টটা এমন, যখন নাকি এক্স্যাক্টলি দুইটা ওয়েভ ওভারল্যাপ করতেছে, ওয়েভ এ, এটা থিকনেস কমায় দেই, তো এই হলো ওয়েভ এ আর এই হলো ওয়েভ বি। তা এখন এই জায়গাটায় দোনোটারই ডিসপ্লেসমেন্ট কত, জিরো, তো তাহলে জিরো। এই জায়গাটায় দোনোটার ডিসপ্লেসমেন্ট জিরো, তো জিরো। এইখানের মধ্যে যে এই পয়েন্টে কি হবে, গ্রিনের জন্য এত, রেড এর জন্য এত, তো এই দুটা প্লাস করলে কত হবে, এইটা। এই পজিশনে গ্রিনের জন্য ডিসপ্লেসমেন্ট এত, রেড এর জন্য ডিসপ্লেসমেন্ট এত, তো দুইটা সাম আপ করলে পরে দিস ইজ দা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। তো এইভাবে করে দুইটা ওয়েভের কি করা যায়, রেজাল্টেন্ট ওয়েভ কি হবে ওইটা বের করা যায়। ওকে, তো এখন এই ব্যাপারগুলা এই যে এখন আবার যখন নাকি তারা কি হয়েছে, দে হ্যাভ
মুভড পাস্ট ইচ আদার। সো এখন বি এই দিকে চলে যাচ্ছে, এ এই দিকে চলে যাচ্ছে। সো এখন আর কি, আর কোনো রেজাল্টেন্ট ওয়েভ নাই। রেজাল্টেন্ট ওয়েভ নাই মানে কি, এর জায়গায় এ আছে, বির জায়গায় বি আছে, দে আর নট ওভারল্যাপিং উইথ ইচ আদার। তো এই সুপারপজিশনের কনসেপ্টটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এখন? একদম ইজি না কনসেপ্টটা, যে দুইটা ওয়েভ যখন মিট করবে তাদের দুইটার ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্ট গুলোকে প্লাস করে করে আমরা কি করব, তাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা বের করব। তো এই কথাগুলি এই জায়গাটার মধ্যে বলা, যেটা আমরা তখন ডায়াগ্রামে দেখলাম ওই কথাগুলি। হ্যাঁ বলো। এখানে এটা ফার্স্টে রাইটের দিকে দেখছো, তো এটা এইখানে লাস্টে রাইটিং কন্টিনিউ করলো যে ঢাকা থেকে এটা আবার দেখতে যেতে পারতাম না। এইটা তাদের মোমেন্টামের ডিরেকশন চেঞ্জ করে দিবে এমন টাইপের আসলে অবস্থা হয় না। দুইটা ওয়েভই তো, তারা মুভ যখন মিট করবে তখন নিজেদের ওরকম ইয়ে ক্রিয়েট করলো, দেন নিজেদের মতো আবার অপোজিট ডিরেকশনে যাবে গিয়ে, বুঝছো? এটা যদি কোনো একটা সলিড এরকম কোনো অবজেক্ট হইতো তখন যা তাদের ডিরেকশন চেঞ্জ করার মতো কিছু আসতে পারতো, বুঝছো? তো এখন এইখানের মধ্যে যে দুইটা ওয়েভের যদি এরকম অবস্থা হয়, কি অবস্থা? the two waves that are superposing with each other or they are interfering with each other যদি এমন জায়গায় থাকে, কেমন জিনিস? ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলতেছে, ট্রাফের সাথে ট্রাফ মিলতেছে, ক্রেস্টের সাথে ক্রেস্ট, ট্রাফের সাথে ট্রাফ। তো এর মানে কি, the waves are in phase। ঠিক আছে, এই পজিশনটাকে কি বলা হয়? the waves are in phase। তো তাহলে তারা তাদের দুজনকে কম্বাইন করলে পরে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কি হবে? বেড়ে যাবে। তো এমন টাইপের ইন্টারফিয়ারেন্সকে কি বলবো আমরা? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর যদি পজিশন এমন হয় ট্রাফের সাথে ক্রেস্ট, ক্রেস্টের সাথে ট্রাফ, তো এমন যদি মিলে তো তখন কি করবে? একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে না? ক্যান্সেল আউট করার ট্রাই করবে, এক্স্যাক্টলি যদি সমান হয়। আল্লাহ পাগল, এই যে কি নিয়ে প্যারা দেয়। সাবাকে চিনো আজিজুল? যে কল দিছে সাবা, ও বায়োলজি পড়াইছে তোমাদের সিনিয়র কয়জনকে? হ্যাঁ, আচ্ছা। সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে যদি এরকম ক্রেস্টের সাথে ট্রাফ, ট্রাফের সাথে ক্রেস্ট এরকম মিট করে এন্ড ইফ देयर ডিসপ্লেসমেন্টস আর ইকুয়াল, মানে কি পজিটিভ টু নেগেটিভ টু এর সাথে যদি মিট করে তো তখন কি হবে সুমাইয়া? দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। সো তাহলে এই হলো আমাদের রেজাল্টেন্ট ওয়েভটা। রেজাল্টেন্ট কোনো ওয়েভ থাকবে না ওখানে, জিরো। তো এই টাইপের ইন্টারফিয়ারেন্সকে আমরা কি বলবো? ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ওকে, তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ এর জন্য কন্ডিশন সেটআপ করব, কখন কখন কনস্ট্রাকটিভ হবে, কখন কখন ডিস্ট্রাকটিভ হবে। হ্যাঁ